এই যে তারেক রহমান সাহেবের ভারত যাওয়া না যাওয়া নিয়ে যা হচ্ছে এবং বাংলাদেশ সরকার যেভাবে খুব কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে সবকিছুতে, এখন আমরা একটা নতুন পরিস্থিতি দেখছি। আমরা আওয়ামী লীগের সরকারের সময় দেখতাম যে ভারত এবং বাংলাদেশ, আসলে বাংলাদেশ তো দুটো, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, একটা মুক্তিযুদ্ধের বিরোধী বাংলাদেশ, আর ভারত একটা, সব পক্ষই মোটামুটি এই ব্যাপারে এক। তো আওয়ামী লীগ সরকারের সময় ভারত সরকারের যথেষ্ট আপনার বাইরে ভালো সম্পর্ক, কিন্তু যথেষ্ট ঝগড়াঝাটি হতো ভেতরে। এটাও আপনি হয়তো অনুধাবন করতে পারেন বা জানেন, আপনি তো অনেক কিছুই জানেন। সেই ঝগড়াঝাটিটা এখন দেখি না। এখন ভারতের পক্ষ থেকে আমরা দেখি যে একেবারে মসৃণ একটা আপনার প্রতিক্রিয়া সব বিষয়, যেটাকে বলা যায় যে মসৃণই বলবো, অন্য কোনো শব্দ এখন খুঁজে পাচ্ছি না। তাহলে এটা কিভাবে আমরা ইন্টারপ্রিট করব, যে এখন কি ভারত নমনীয় হয়ে গেল বিকজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই এই জন্য, নাকি ভারত ভয় পাচ্ছে? কি মানে আওয়ামী লীগ বিরোধী শক্তি সবসময় এইটাই মনে করে যে ভারতকে ভয় দেখালে ভারত ভয় পায়। আপনার কি মনে হয়? মানে আমি আসলে ওই রেটোরিক্স গুলো জানতে চাচ্ছি না, কিন্তু ভারতের তরফ থেকে তারেক রহমান সরকারের এত কঠিন কঠিন বার্তা সত্ত্বেও এমন মসৃণ প্রতিক্রিয়াটা আসলে কেন? আমার মনে হয় হারুন ভাই, এটা একটু মানে খুব বেশি যে কমপ্লেক্স তার উত্তর হবে তা না। আমার মনে হয় যে এখানে যখন ইলেকশন হলো ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, মোটামুটি এটা সবাই ধরেই নিয়েছিল যে আওয়ামী লীগ ইলেকটোরাল ফিল্ডে নেই, তো এখানে বিএনপির জয় হবে। অবভিয়াসলি জামাতে ইসলামীর একটা স্পেকটাকুলার পারফরমেন্স হয়েছে, সেটাও প্রাইমারিলি বিকজ আওয়ামী লীগ এই নির্বাচনী ময়দানে ছিল না। তো অবভিয়াসলি ইলেকটোরেটরা ওইভাবেই ভোটটা করেছে। তো এটা প্রথম থেকেই আমরা জানতাম যে তারেক রহমান সাহেবের যে আইনি প্রবলেমস গুলো ছিল সেগুলোকে কমপ্লিটলি ইগনোর করে, ওভারলুক করে, আমাদের মনে আছে অ্যাম্বাসেডর মরিয়ার্টির যে মেসেজেস গুলো আমরা, কেবলস গুলো আমরা সব জানি, সেই কেবলস গুলোর যে ভাষা, এক্সট্রিমলি স্ট্রং ল্যাঙ্গুয়েজ, সেই ভাষাগুলো কিন্তু কেউ ভোলেনি এখনো, যেগুলো তারেক রহমান সাহেবের সম্পর্কে ব্যবহার করা হয়েছিল। কিন্তু তাও একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ওনাকে দেশে ফেরানো হলো। আর আমি বলবো যে এখানে ওই সময় ভারতের যে এই ব্যাপারটাকে অপোজ করার যে জায়গা তা আগে ছিল, সেই জায়গাটা ভারতের আর ছিল না, কনসিডারিং এই যে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাস হয়ে গেল, চললো, যেটা অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্যাট, সেটাকে কোনোভাবে অপোজ করার ভারতের সেই এটা ছিল না, পজিশনটা ছিল না ওই মুহূর্তে। হাউএভার, যখন উনি এলেন, উনি প্রাইম মিনিস্টার হলেন, বা প্রাইম মিনিস্টার ইলেক্ট হলেন, তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি ওনার হাতে দিয়ে দিলেন, ইনভাইট, কংগ্রাচুলেশন করার আর ইনভাইট করারও এক তরফ থেকে। তারপরে আমাদের স্পিকার এলেন সোয়ারিং ইন সেরিমনিতে, মিস্টার ওম বিড়লা। তো এই জিনিসগুলো যেগুলো হয়েছে সেটা খুব রিলাক্টেন্টলি হয়েছে আমার মনে হয়। আমাদের একটা ধারণা ছিল, আর সেই ধারণাটা খুব একটা যে ভুল তা না, যে বিএনপির মধ্যেও অনেক ধরনের ডিভিশনস আছে। সেই ডিভিশনস এর মধ্যে একটা লাইন অফ, যেটাকে আমরা বলি ব্রিচ বলা যায় না, বাট একটা ফল্ট লাইন, সেটা হলো যে ভারত সফট টুয়ার্ডস ইন্ডিয়া,
আর একটা অ্যান্টি ইন্ডিয়া লবি। না, আমি বিএনপির কথা বলছি এখানে। আমি বিএনপির মধ্যে যে নানান ভাগ আছে তার মধ্যে একটা ক্লিভেজ আমি ধরছি, সেটা হচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়া কিছু এলিমেন্টস, আর কিছু যারা আর কি চায় যে একটা বেটার রিলেশনশিপ ইন্ডিয়ার সঙ্গে হোক, মানে প্রাইমারিলি ওল্ড গার্ড, নিউ গার্ড, এই ডিভিশনটার। তো সেই জায়গাটাকে সেটা জানে, ভারতও জানে, ক্লিয়ারলি জানে। আর সেই হিসেবেই কিন্তু ব্যাপারটাকে ভারত এবারও তাই নিয়েছে এক্সট্রিমলি। আমি বলবো না যে গদগদ হয়ে বা বা কোনো অ্যান্টি ইন্ডিয়া বা প্রো ইন্ডিয়া বা অ্যান্টি বাংলাদেশ এই ধরনের ডিভিশনস এর মধ্যে ভারতের এরা যায়নি। এরা প্র্যাগম্যাটিক্যালি ব্যাপারটাকে ডিল করবার চেষ্টা করেছে যে ঠিক আছে, এরা পাওয়ারে এসছে, আওয়ামী লীগের এই ইলেকটোরাল ফিল্ডে পার্টিসিপেট করার কোনো অপরচুনিটি ছিল না, and therefore we have to work with this government. তো সেই জিনিসটা থাকা সত্ত্বেও কিন্তু একটা চেষ্টা ছিল। আমরা দেখলাম যে রিসেন্টলি লাস্ট 1.5 মাসের মধ্যে আমরা একটা ওয়ার্মিং আপের একটা অপরচুনিটি যেটা ছিল, দুবার তারেক রহমান সাহেবকে ইনভাইট করা হলো, একবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে, আর বাকিটা আমাদের এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে। আর এটাও আমরা জানি যে তারেক রহমান সাহেব কিন্তু এগ্রি করেছিলেন 3rd week of অগস্টে আসার জন্য। এখন আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়েন্ট রং। আমার মনে হচ্ছে আমি যেটা যতটুকু সংগ্রহ করতে পেরেছি ইনপুটস আর ইনফরমেশন, তার থেকে বোঝা যাচ্ছে যে দুটো ফ্যাক্টর। একটা হচ্ছে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন খলিলুর রহমান, উনি একটা অপোজিং ভিউ নিয়েছিলেন, আর ওনার ভিউটা কামস ফ্রম হিজ ডিপ স্টেট ব্যাকগ্রাউন্ড। আমরা সবাই জানি উনি মার্কিনীদের হ্যান্ডপিক লোক। ওনার অনেক ধরনের কর্মকাণ্ড আছে যেগুলোকে আমি নিজে লিখেছি, সেগুলো নিয়ে অন্যান্য সাংবাদিকরাও সেগুলোর উপরে কম বেশি নিয়ে লিখেছেন। আপনি বলছেন যে একটু যদি কষ্ট করে দাঁড়ান, খলিল সাহেব অপোজ করছে তারেক রহমানের ভারত সফর, এটা বলতে চাচ্ছেন আপনি? বাংলাদেশে অনেক বিশ্লেষক বলছে যে খলিল সাহেব চাচ্ছেন তারেক রহমান ভারতে যাক এবং অন্যরা চাচ্ছে না যাক। আসলে সত্য কোনটা? আমরা এটার একটা ইন্ডিকেশন পাই যখন বাংলাদেশে প্রথমবারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্পেশাল অনবয় ফর সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া আর দিল্লিতে কর্মরত উনি হচ্ছেন, ওনার হি ওয়্যারস এ সেকেন্ড হ্যাট অ্যাজ অ্যাম্বাসেডর, ইউএস অ্যাম্বাসেডর ইন দিল্লি। উনি এলেন তখন কিন্তু একটা জায়গায় এসছিল যেখানে একটা ডিনার অর্গানাইজ করা হয়েছিল। সেই ডিনারে কিন্তু মিস্টার সার্জিও গর, যে স্পেশাল অনবয়, উনি কিন্তু সেই ডিনারটা অ্যাটেন্ড করেননি। বরঞ্চ আমরা যেটা শুনলাম, উনি হয়তো ওই দিন রাত্রে একজন সিনিয়র আওয়ামী লীগ নেতার সঙ্গে হয়তো দেখা করেছিলেন। আই এম নট সেইং যে উইথ এনি সার্টেনটি যে দেখা হয়েছিল, বাট সেজন্য বললাম হয়তো দেখা করেছিল। তো আমার এই জায়গাগুলোর থেকে আমার মনে হয় যে একটা পয়েন্ট অফ ডিসএগ্রিমেন্ট কিন্তু ওখানেই হয়ে গিয়েছিল। আর খলিল সাহেবের প্রেস কনফারেন্স আমাদের সবার, আমরা সেই ভিডিওটা দেখেছি, মুখ চুন করে, মুখ কালো করে উনি সেই প্রেস কনফারেন্সটা নিয়েছিলেন আর কি। তো সেই ব্যাকগ্রাউন্ডটা থেকেই আমরা বুঝতে পারি যে হি ওয়াজ নট কোয়াইট ইন ফেভার অফ তারেক রহমানস ভিজিট। তার সঙ্গে যেটা আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট, সেটা হচ্ছে যে এগ্রি করার পর তারা সাডেনলি বিএনপি সাডেনলি রিয়েলাইজ করলো বা
পলিটিক্যাল লিডারশিপ যেটা, তারা রিয়েলাইজ করলো যে তাদের একটা পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট এখানে জেতার মতন একটা স্কোপ এসছে। তো এই যে ভারতের ইয়ে থেকে আমরা চাইছি শেখ হাসিনাকে ফেরত দেওয়া, ওসমান হাদির অ্যালেজড কিলার্স যারা আছে ভারতের, তাদের ডিমান্ড করা, এবং আমি পরবর্তীকালে এই দুদিন আগেও একটা স্টোরি করেছি, তার সঙ্গে অ্যাডিশনালি 111 জন সো কল্ড ফিউজিটিভসদের ফেরত এটাও ডিমান্ডটাও বাংলাদেশের পক্ষ থেকে হয়েছিল, বাট সেটাতে একটু পরে আসছি। আমার মনে হয় যে এই জায়গাটাকে প্রেসার পয়েন্টে দেখিয়ে যে দেখুন আমরা কিন্তু ভারতকে চাপে রাখছি, দিস ইজ দি প্রজেক্টেড মেসেজ যেটা ডেলিভার করতে চেয়েছিল বিএনপির এই পার্টিকুলার লিডারশিপ, যে আমরা এখানে আমাদের আমি কথা বলেছি, কিন্তু আমার বিএনপি টপ লেভেলে, সিনিয়র মিনিস্ট্রিয়াল লেভেলে আমি কথা বলেছি, তাদের থেকে আমি নিজে জেনেছি যে আর কারণগুলো জিজ্ঞেস করেছি, আর তারা আমার সঙ্গে খুব ওপেনলি কথা বলেছে। তাদের কোট করা যায়নি অবভিয়াসলি, বাট তাদের থেকে এইটুকু কনফার্মেশন পেয়েছি যে ডোমেস্টিক পলিটিক্যাল কনসিডারেশনস এর জন্য কিন্তু এটাকে একটা সার্টেন হাইটে নিয়ে গিয়ে তখন আর তারপরে ডিসএগ্রি করা বা ভারতে না আসা। তো আমাদের তার মধ্যে আমাদের তরফ থেকেও কিন্তু একটি 4 মেম্বার টিম, গোয়েন্দা যে প্রধান আছেন ওনার নেতৃত্বে একটি টিম গিয়েছিল। তারা প্রিসাইসলি এই জিনিসগুলোই ডিসকাস করতেই গিয়েছিল। এক হচ্ছে তারেক রহমান সাহেবের আশা, আর আরেক হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়া। তো এই দুটো জিনিসকে থেকে একটা ডোমেস্টিক পলিটিক্যাল একটা অ্যাডভান্টেজ, পারসিভড অ্যাডভান্টেজিয়াস পজিশন থেকে আর কি বাংলাদেশ কিন্তু, বা পলিটিক্যাল লিডারশিপ যেটা আছে বিএনপির, তারা এটা মনে করলো যে আমরা যদি এটাকে লাস্ট মোমেন্ট অব্দি নিয়ে গিয়ে তারপরে ক্যান্সেল করি, তাহলে উই উইল বি এবল টু গেট ম্যাক্সিমাম মাইলেজ আউট অফ দিস পার্টিকুলার ইস্যু। তো এটাকে আমি ঠিক প্রিসাইসলি এই জায়গা থেকেই দেখছি। কিন্তু আর আরেকটা জিনিস সেটা হচ্ছে দ্য এক্সটার্নাল এলিমেন্ট। ঠিক এই সময় কিন্তু সবাই জানে অগস্টের 5 তারিখে শেখ হাসিনার প্রেস কনফারেন্স হলো। অগস্টের 9 তারিখে পিটার হাস এলেন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ এ বিজনেস গ্রুপ, আর 13 তারিখে ওনার 13 বা 12 তারিখে উনি মিট করলেন ওই পার্টিকুলার গ্রুপের হয়েই তারেক রহমানের সঙ্গে। আর ঠিক 13 তারিখেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন ঢাকাতে, ব্রেন্ট ক্রিস্টেনসেন, উনি চলে গেলেন ছুটিতে। উনি কিন্তু 22 তারিখে ফিরবেন। তো এই যে পরিস্থিতিটা, এই যে সিচুয়েশন, তাকে দেখে আমার কেন জানি মনে হলো যে যখন এত ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে এসছে বাংলাদেশ, তার যে প্রধানমন্ত্রী সে ভারতে আসবে, ওই সময় পিটার হাসের আগমন এবং ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে যাওয়া, আমার এটা এক্সট্রিমলি আইব্রো রেজিং মনে হয়েছে। তো সরি, তো প্রাইমারিলি টু সাম আপ, প্রাইমারিলি ডোমেস্টিক ব্রাউনি পয়েন্টস জেতার জন্য প্রাইমারিলি এই পজিশনটা নিয়েছে তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট, যে ওনারা বিকজ ইন্ডিয়ার কাছে এই ডিমান্ড গুলো করা হচ্ছে, এইটাই প্রজেক্ট করার যে ইন্ডিয়া এই ডিমান্ড গুলো করা সত্ত্বেও তাদের দিচ্ছে না। এদিকে কিন্তু সবাইকে জানতে হবে যে এই যে 4 মেম্বার টিম যে গিয়েছিল প্রিসাইসলি এই জিনিসগুলো ডিসকাস করতে গিয়েছিল। তো আমার মনে হয় যে এটাকে যদি ভালো করে অ্যানালাইজ করা যায় আর প্রজেক্ট করা যায় বা বলা যায় মানুষের সামনে, দেন দি এসেনশিয়াল কনসিট যেটা আমরা দেখতে পেলাম বাংলাদেশের সরকারের যে স্ট্যান্ডটাকে নিয়ে, সেটা উইল লাই এক্সপোজড। দেখুন, এটা ঠিক আছে, তারেক রহমানের সরকার তার যে সমর্থক আছে তাদের কাছে তিনি তার ভাবমূর্তি উজ্জ্বল রাখছেন,
কিন্তু সেই সাথে উনি যেই ডিমান্ড, এখন ডিমান্ডটা তো এক পয়েন্টেই দাঁড়িয়েছে বা 2 পয়েন্ট, আমরা হাদির কথা বাদ দেই, শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করার, তো না করলে তো যদি তারেক রহমান ভারতে যান তো তাহলে তো আবার পরাজয় হয়ে গেল, মানে যে পরিমাণ ইমেজ উঠলো একই পরিমাণ ইমেজ তো ডুবেও যেতে পারে। আমার আসলে আপনার কাছ থেকে জানার বিষয় হলো যে ভারত আর আওয়ামী লীগ সরকার যেভাবে ইন্টারেক্ট করতো, দুই দিক থেকেই আপনার অনেক দর কষাকষি হতো, ঝগড়াঝাটি হতো, বন্ধুত্বের কথা হতো, কিন্তু তারেক রহমান সরকারের সাথে ভারতের রিয়াকশনটা পুরোপুরি সৌহার্দ্যমূলক। এই আচরণটাকে আপনি কিভাবে দেখেন আর কি, সেটা কি আপনার কোনো ইনসাইট আছে কিনা এটাতে? দেখুন, সৌহার্দ্য জায়গাটা তো আমি ঠিক জানি না, বাট দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মাই মাইন্ড ইজ কৃত্রিম, ভেরি আর্টিফিশিয়াল। এটা আমি নিজেও ভাবছি আসলে, সত্য কথা। জি, তো 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 সেখানে আমাদের এক্সট্রিমলি আর্টিফিশিয়াল। তো সেই নাহলে দেখুন, নাহলে বাংলাদেশের তরফ থেকে কিন্তু যখন সফরটা হলো না বা হওয়ার আখ্যান দিয়ে কিন্তু বাংলাদেশের তরফ থেকে একটা টিম ভারতে আসতে পারতো, কেন কিনা এটা কিন্তু বাংলাদেশের ইন্টারেস্টে, তাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারতে যাবে, একটা অ্যাডভান্স সিকিউরিটি টিম আসা, যারা কি তারেক রহমান সাহেবের যে সিকিউরিটি গুলো অ্যারেঞ্জ হবে, উনি কোথায় থাকবেন, থাকার ভেনিউ, এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানে একটা প্রসেস হয় আর কি। আপনি ডিপ্লোম্যাটিক জগতে ছিলেন, ইউ নো দিস ভেরি ওয়েল। তো এই যে না যাওয়াটা, আমার মনে হচ্ছে যে ওখান থেকেই কিন্তু দিস সো কল্ড ব্যাড ফেথ, এই ব্যাড ফেথটা কিন্তু ওই পয়েন্ট থেকেই দেখা যায়। যে লাস্ট স্টেটমেন্টটা যেটা ইস্যু করেছিল এমইএ জয়েন্ট সেক্রেটারি এক্সপি মিস্টার রণদীপ জয়সওয়ালের যে বক্তব্য ছিল লাস্ট, যেটা হয়েছিল আর কি 18 তারিখে বা 17 তারিখে যতদূর আমার মনে পড়ছে, সেইটাতে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ছিল রেসিপ্রোসিটি। এখন ডিপ্লোম্যাটিক জগতে রেসিপ্রোসিটিটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট আমার মনে হয়, যে ভারতের তরফ থেকে ইনভাইটস যাচ্ছে, ভারতের তরফ থেকে অফিসিয়ালসরা ঢাকায় যাচ্ছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে এক ধরনের গাছাড়া অ্যাটিটিউড, কোনো কমিটমেন্ট করতে পারছে না তারেক রহমান সাহেবের সরকার। তো এখানে যদি বাংলাদেশের লোকজনরা ভাবে যে, বা বিএনপির যে সাপোর্টটা আছে, যে কনস্টিটুয়েন্সিটা আছে, তারা যদি ভাবে যে এখানে তারেক রহমান সাহেব ছক্কা মারলেন, আমার মনে হয় তাদের তাহলে আরেকটু ডিপলি ভাবতে হবে। কেন কিনা ওয়ান অফ দ্য রিজনস যে উনি যেতে পারলেন না বা ভারতে আসলেন না, তার আরেকটা মেন কারণ হচ্ছে যে জামাত আর এনসিপির কি পলিটিক্যাল মানে স্ট্যান্ড হবে এটা নিয়ে। আমরা এটাকে একটা ইন্টেলিজেন্ট গেসও বলতে পারি, যে করতে পারি যে তাদের কি স্ট্যান্ড হতো। কিন্তু এখানেই কিন্তু দ্য টেস্ট অফ এ স্ট্রং লিডার, দ্য টেস্ট অফ এ লিডার হু ইজ এবল টু contain or at least blunt these political moves, domestic political moves, সেইখানেই কিন্তু ওই টেস্টটা উনি পাস করতে পারতেন যদি উনি একটা পজিটিভ ডিসিশন নিতেন দিল্লি আসার জন্য। তো নেট নেট আমার মনে হয় কৌশল করতে গিয়ে যেটা আমি বলবো, তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট মানে বিট অফ মোর দ্যান দে কুড চু। তো এই যে এখন নাও দি ওনাস will be on Tariq Rahman's and his government colleagues to seek another meeting. এটা হবে কেন কিনা যেই ধরনের ইকোনমিক ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ আছে, যেই ধরনের জ্বালানি রিলেটেড ক্রাইসিস বাংলাদেশ এখন এক্সপিরিয়েন্স করছে,
we all apprehend, we fear that এই যে ক্রাইসিসটা হয়তো আরো ডিপেন করবে আর ওয়াইডেন হবে, তখন কি ধরনের চাপ বাংলাদেশ সরকারের উপরে আসতে পারে ইন অর্ডার টু সিক সাম সর্ট অফ রিলিফ অন দি এই তেল বলুন, গ্যাস বলুন, ডিজেল বলুন, এটার উপরে আমার মনে হয় পাওয়ার সেক্টরে এই জিনিসটা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যেতে পারে। তখন বাংলাদেশ কি ধরনের স্ট্যান্ড নেবে সেটা আমাদের দেখতে হবে। আসলে বাংলাদেশ স্ট্যান্ড যেটা নেয়ার এরা নিয়ে নিয়েছে, আপনি যেটা ভেবেছেন সেটা হয়তো হবে, একসময় ব্রেকডাউন করবে, কিন্তু ততদিন তারা রাজনীতিটাই করে যাবে। আমি আরেকটা হাস্যকর বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই জিনিসটা কোথাও তেমন আলোচনা হয় নাই। আপনি প্রফেসর শাহেদুজ্জামানকে চেনেন নিশ্চিতভাবে, বাংলাদেশের এই ভদ্রলোক কিনিয়ে বিনিয়ে যেটা বলতে চেয়েছে যে তারেক রহমানের অবশ্যই ভারত যাওয়া উচিত হবে না, গেলে উনি ওনার মতো করে বলেছে, বাট আপনি যদি ডিডিউস করেন বিষয়টা স্পষ্ট যে তারেক রহমানকে হানি ট্র্যাপড করা হবে। আমার মনে হয় প্রফেসর শাহিদুজ্জামান ওনার এইখানে প্রবলেম আছে। আই এম বিং ভেরি ভেরি ওপেন, মানে এই ভদ্রলোক নিউক্লিয়ার অপশন নিয়ে লাফালাফি করেছেন এক সময়। আই থিঙ্ক পাকিস্তান থেকে দুটা যদি অ্যাটম বম সাগরে করে আমাদের বাংলাদেশের কোন জায়গায় সেট আপ করা হয়, তাহলে ভারত ভয় পেয়ে যাবে। সে এটা অনেকদিন ধরে এটাকে তুলছে না। আরো মজার বিষয়, এটা শুধু শাহেদুজ্জামান না, আমি জানি যে আসলে এখানে আপনার বলার কিছু নাই, জাস্ট প্রশ্নটা রেজ করলাম। আরো কিছু লোককে আমি শুনলাম যে এই ধারণাটা তারা সমর্থন করছে যে তারেক রহমান গেলে এই ধরনের একটা বিপদে তারেক রহমানকে ফেলতে পারে, কিন্তু এরা কেউ চিন্তা করলো না যে তারেক রহমান সেখানে থাকবেন, আশেপাশে তার নিরাপত্তার লোকজন থাকবে, হোটেল রুমের বাইরে তার স্ত্রী থাকবেন, সাথে কন্যাও থাকতে পারেন। তো এই অবস্থায় কিভাবে একজন মানুষকে হানি ট্র্যাপড করা হয়, রাষ্ট্রের প্রধানমন্ত্রী? কিন্তু দুর্ভাগ্যজনক কি চন্দন নন্দিতা, আমাদের দেশের বাংলাদেশের 50% মানুষ এগুলোকে বিশ্বাস করে, এগুলোর উপরই তারা চলে। আপনি যে একটা আনন্যাচারাল কথা বললেন না, আসলে এখানে তো আপনি যুক্তি দিয়ে এদের কোনো কিছু আসলে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। না, ট্রু, কিন্তু তাও আমি কথা বলে দেখলাম বাংলাদেশের অন্তত 1-2 জন ক্যাবিনেট মিনিস্টারদের সঙ্গে, আর তাদের মন্তব্য, মানে তারা তাদের ভিউ গুলো জানার চেষ্টা করলাম। ঠিক আছে, ওনারাও একটা পলিটিক্যাল রিজনিং দিচ্ছেন, শেখ হাসিনা কেন অ্যালাউ করা হলো। আরে বাবা, 5 তারিখে শেখ হাসিনার প্রেস কনফারেন্স হওয়ার পরেই কিন্তু আমরা এই স্ট্রং ইন্ডিকেশনস গুলো পেয়েছিলাম যে তারেক রহমান সাহেব 3rd week of August আসবে। তাহলে তো ওখানেই the matter would have been killed immediately. এটার জন্য তো one doesn't have to wait 2 weeks before মানে তার রিয়াকশন দেওয়ার জন্য, রাইট? এটা যদি 5 তারিখের ব্যাপারটা যদি তারা তাদের অত্যন্ত অফেন্সিভ লেগে থাকে, মানে বাইল্যাটারাল রিলেশনস কে হার্ম করার মতন একটা কর্মকাণ্ড যদি ঘটে থাকে, তাহলে তো সেটা তখনই এক্সপ্রেস করা উচিত ছিল। তাহলে তো আর কোনো প্রশ্নই উঠতো না তারেক রহমান সাহেবের আসার। অলদো এটা ডেফিনেটলি কনসিডার করা হয়েছিল, আর উনিও ইন্টারেস্ট দেখিয়েছিলেন যে উনি আসবেন 3rd week of August। তাহলে হোয়াট ওয়েন্ট রং? হু আর দি প্লেয়ার্স যারা এই জায়গাটায় বাধা দিল? এবং তার সঙ্গে ডোমেস্টিক পলিটিক্যাল দ্য রিয়েলাইজেশন যে আমরা একটা ডোমেস্টিক পলিটিক্যাল মাইলেজ পেতে পারি, সেই জিনিসগুলো কি এত পরে রিয়েলাইজ করলো? তাহলে তো বুঝতে পারি যে এখানে ডিসিশন মেকিং ইজ ভেরি ভেরি wobbly. There are woolly headed people. তারা ইমিডিয়েটলি যে ডিসিশনস গুলো নিতে পারতো, সেগুলোকে তারা একটা 2 সপ্তাহ ধরে এটাকে ইনিয়ে বিনিয়ে এই করে দেন মানে ইউ এন্ড আপ উইথ এ রেজাল্ট 0 আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় দিস ইজ ব্যাড ডিপ্লোমেসি। আর সেটা আমরা আগামী দিনে হয়তো বুঝবো।
as the political situation in Bangladesh মানে একই খারাপ চলছে আর কি, ল অ্যান্ড অর্ডার বলেন, পলিটিক্যাল এই সিচুয়েশন বলেন, ইকোনমিক কন্ডিশন বলেন, এগুলো যদি আরো খারাপের দিকে যায়, তখন কি ধরনের চ্যালেঞ্জেস বিএনপি সরকার ফেস করবে আর সেটাকে কিভাবে তার সম্মুখীন হবে, সেটা উড বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু ওয়াচ। আচ্ছা, আরেকটা জিনিস কি আপনি বলতে পারেন, ভারত সরকার এখন যা হচ্ছে, তারেক রহমান সরকারের 6 মাস, প্রথম 6 মাস তিনি যেই ধরনের ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে এখন যা করলেন গত 6 মাস, ভারত সরকার কি ডিফারেন্ট কিছু পিকচারে ছিল, আশা করছিল, না তারা এইরকমই আশা করছিল? কি মনে হয়? আমার মনে হয় যে দুটো স্ট্র্যান্ড ছিল নিশ্চয়ই। I mean, diplomacy obviously is something that is not one মানে একটা সিঙ্গল ট্র্যাক তো না। There are মানে alongside একটা অপটিমিস্টিক ওয়ার্ল্ড ভিউ, একটা পেসিমিস্টিক ওয়ার্ল্ড ভিউ থাকে। হোয়াট ইফ প্রশ্নটা চলে আসে। তো সেই জন্যে আমাদের যে 4 মেম্বার টিম গিয়েছিল, মানে তার মধ্যে আমাদের যে এক্সটার্নাল গোয়েন্দা সংস্থা আছে তার যে চিফ, উনি গিয়েছিলেন, আর ওনার ইমিডিয়েটলি নিচে আরেকজন কাজ করেন, উনিও গিয়েছিলেন, আর ইনসিডেন্টলি উনি বাঙালি। তো এই জায়গাগুলোতে আমাদের দেখতে হবে যে তারা গিয়ে দেখা করছেন তারেক রহমান সাহেবের ডিফেন্স অ্যাডভাইজারের সঙ্গে। তার কি ধরনের ক্যাপাবিলিটি আছে ডিফেন্স অ্যাডভাইজার হওয়ার, সেটা হলো একটা অন্য প্রশ্ন। কিন্তু তার সঙ্গে দেখা তো করেছেন, তার সঙ্গে এই প্রশ্নগুলো কিন্তু কিছু কিছু ডিমান্ড যেগুলো বাংলাদেশের গভর্নমেন্ট করেছিল সেগুলো নিয়েও আলোচনা হয়েছিল। আর শেখ হাসিনার ব্যাপারটা যাওয়ার নিয়েই তো যাবে এই ধরনের টিম। এটা তো আর ফরেন সার্ভিসের লোকজনরা এগুলো নিয়ে হ্যান্ডেল করতে পারবে না, বাট যাই করতে পারবে হয়তো, বাট এই মোমেন্টে সিকিউরিটি রিলেটেড যে ইস্যুস গুলো আছে সেগুলোকে ক্লিয়ার আউট করা, অর অ্যাটলিস্ট প্রপোজ করা, যাতে কি ওই ধরনের পদক্ষেপগুলো বাংলাদেশ সরকার নিতে পারে, এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা যে তাদের কি কি কনসার্নস হতে পারে। আমি জানি যে এই যে ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার রিটায়ার্ড শামসুল ইসলামের সঙ্গে যখন বৈঠক হলো 10 তারিখে, তখন কিন্তু ওই হাদির ব্যাপারও বলা হয়েছিল, আমাদের তরফ থেকে বলা হয়েছিল যে আমরা এক ধরনের পজিটিভ একটা স্ট্যান্ড এরা এক্সপ্রেস করেছিলেন যে ঠিক আছে, উই ক্যান কনসিডার সেন্ডিং ব্যাক দ্য 2 alleged killers of Hadi। তো আর ওই বৈঠকেই কিন্তু আরো বেশি ডিমান্ডস করা হলো। 111 জন ফিউজিটিভস, আওয়ামী লীগের লোকজন তাদের মধ্যে আছেন, এমপিস, মিনিস্টার্স, তারপরে মিলিটারির লোকজন, কিছু পুলিশের লোকজন, সিভিল সার্ভেন্টস, এদের নিয়ে 111 জনের নাম একটা লিস্ট এটা বলা হয়েছিল। নাও এই কন্টিনিউইং একটা ডিপ্লোমেসি ইজ নট ট্রাইং টু গেট এভরিথিং ইন ওয়ান গো, তাই তো? ইউ হ্যাভ বিন এ ডিপ্লোম্যাট, মানে একবারে আমি নিয়ে নেব সেটা হয় না। আমার মনে হয় ডিপ্লোমেসি ইজ এ গেম অফ পেশেন্স, আর সেই পেশেন্ট থেকে স্টেপ বাই স্টেপ এগোলে আমার মনে হয় অনেক বেটার রেজাল্টস পাওয়া যায়, রাদার দেন একসঙ্গে করে ডিমান্ড করা। আমার মনে হয় ব্যাড ফেথটা ওখান থেকেই অরিজিনেট করছে, যে আমি সব একসঙ্গে প্রেশার ক্রিয়েট করার জন্য একসঙ্গে ডিমান্ড গুলো করবো। অবভিয়াসলি তার মানে এটার পেছনে ব্যাড ফেথ ছিল, আর তারাও জানতো যে এগুলোর নেট রেজাল্ট উইল বি জিরো। তাহলে তো আমরা এটাও মানে ডিডিউস করতে পারি যে তারেক রহমান সাহেবের যে আশাটা, সেটা তার বেসড অন, বা না আশাটা, সেটা ওয়াজ বেসড অন অ্যাডভাইস ফ্রম পিপল হু অলরেডি নিউ যে এটা হবে না যদি আমরা এই ধরনের ডিসিশনস গুলো একসঙ্গে লাম্প করি, তো বা এই ডিমান্ডস গুলো লাম্প করি। সো নেট আমার মনে হয় this is হোপফুলি a temporary setback,
আমরা আশা করব যে তারেক রহমান সাহেব বাংলাদেশে ভারতে আসুক, কিন্তু এই মুহূর্তে আমার কোনো মনে হয় না কোনো অপরচুনিটি অ্যারাইজ করবে খুব শিগগিরই ওনার কোনো দিল্লি সফর হওয়ার আর কি। আমরা যদি ধরেন বাংলাদেশে এরশাদ সরকারের পতনের পর মোটামুটি বিএনপি আর আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল, এখনো আছে, অন্যরাও ছিল। ইউনূস এর মধ্যে তারেক রহমানেরই একটা ধারাবাহিকতা, বা বিএনপির যে জিনিসটা আমার কাছে খুব পরিষ্কার, এখানে আমি কূটনীতিক না, পলিটিশিয়ান বা একজন অবজারভার হিসাবে, ভারত আসলে দুটো বাংলাদেশের সাথে সবসময় ডিল করে এসছে। আমরা দেখছি যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন ভারত যেই বাংলাদেশের সাথে ডিল করে, এটা অলমোস্ট আপনারা যে পাকিস্তানের সাথে যে ডিলিংসটা করতে হয় সেটার একটা সমান হয়ে যায়। আর আওয়ামী লীগ থাকলে তখন বাংলাদেশের ভারতের চোখ থেকেও যদি আমি দেখি, তবে আমার মনে হচ্ছিল যে 2024-এর সময় থেকে ভারত হয়তো ভাবছিল যে বিএনপির সাথে নতুন করে আমরা যদি সম্পর্ক করি, নতুন করে যদি তাদের সাথে এক ধরনের নতুন শুরু করি, হয়তো অবস্থাটা পাল্টাবে। কিন্তু আমি দেখলাম যে অবস্থাটা তার চেয়ে খারাপ হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানের সাথে ডিল করতে হচ্ছে এখন আরো বেশি, মানে আরেকটা অন্য নতুন একটা পাকিস্তানের সাথে। না, এটা চন্দনদা আমার আপনার হয়তো আছে, কিন্তু ভারত সরকারের এস্টাবলিশমেন্টের কি এরকম রিয়েলাইজেশন আছে? মোস্ট সার্টেনলি আছে, কেন কিনা ভারত সরকারকে ডিল করতে হচ্ছে উইথ এ বাঞ্চ অফ আপস্টার্টস। এই আপস্টার্টস গুলো হচ্ছে যাকে রিলেটিভলি ইয়াঙ্গার লট। আমি গোড়ার দিকে বললাম যে বিএনপির মধ্যে কিন্তু একটা সেন এলিমেন্ট আছে যারা চায় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হোক। সেরমই একজন নেতার সঙ্গে কিন্তু আজকে আমাদের হাই কমিশনার বৈঠক করেছেন। উনি হচ্ছেন বাংলাদেশের ফিনান্স মিনিস্টার, আমাদের খসরু সাহেবের সঙ্গে দেখা করেছেন। হ্যাঁ, তো 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 দে বিলং টু দিস ক্যাটাগরি, যারা দে কাম উইথ এ লট অফ, মানে অনেক বছর ধরে এই যে পলিটিক্স অফ মিসট্রাস্ট বলেন বা কনফ্রন্টেশন বলেন, আপনি যেটাকে বলছেন পাকিস্তানের মতন মনে হয়, তার মধ্যেও কিন্তু এরা ছিল। এখন এখন যা তারেক রহমান সাহেবকে যারা ঘিরে রেখেছেন, এদের কোয়ালিটি অফ পলিটিক্স বলেন, কোয়ালিটি অফ ইন্টেলেক্ট বলেন, কোয়ালিটি অফ অর মানে নেচার অফ ফোরসাইট, ওদের ফোরসাইট কিরকম, সেই জিনিসগুলো কিন্তু এক্সট্রিমলি ডাউটফুল আমার মনে হয়। তো তারা এক ধরনের একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে ওখানে। তো এটা যদি বেশি পারসিস্ট করে তাহলে তো প্রবলেম হবে। বাট তারা যদি এখন এক ধরনের নর্মালাইজেশন চায়, তারা যদি মনে করে যে আমাকে এটাকে একটা ডোমেস্টিক পলিটিক্সের মিল্ক কাউ হিসেবে যদি আমরা না ট্রিট করি, সেখানেই আমি বললাম যে তারেক রহমান সাহেবকে অনেক বেশি প্র্যাগম্যাটিজম দেখাতে হবে টু ব্রেক ফ্রি ফ্রম দ্য ক্লাচেস অফ দিস ডোমেস্টিক পলিটিক্স এর বেনিফিট পাওয়ার যে ক্লাচটা, যে টেম্পটেশনটা, সেটার থেকে বেরোবার জন্য কিন্তু হি হ্যাজ টু রাইজ অ্যাবাভ দি অর্ডিনারি অ্যান্ড টেক দ্য বুল বাই ইটস হর্নস। তো সেটা নেওয়ার মতন ক্ষমতা কি তারেক রহমান সাহেবের আছে, বা সেটা সেই ধরনের অ্যাডভাইস দেওয়ার মতন কি লোকজন আছে তারেক রহমানের আশেপাশে? আই হ্যাভ মাই ডাউটস। ধন্যবাদ চন্দন নন্দী। ওইটাই আমি আপনার কথা, ওইটাই মানে আমি আমার কনক্লুশন হলো যে এই সময়টা উনি লুজ করেছেন, যে অ্যাবাভ দ্যাট সিনারিও উঠে উনি ভারতের সাথে প্র্যাকটিক্যাল একটা সম্পর্ক গড়বেন, এই সময়টা হয়তো উনি লুজ করেছেন। আর যারা সেখানে সেইন পিপল আছে, এই যে আমির খসরু চৌধুরীর মতো, তারা আসলে আমার মনে হয় যে ওদের সাথে পেরে ওঠে না, যারা চায় যে যুদ্ধ লাগুক। তো আমার কাছে এটাই মনে হয়। আপনাকে আর আটকে রাখবো না, আপনি বলেছিলেন যে আধা ঘন্টা সময় হবে আপনার।
থ্যাংক ইউ। ভালো থাকুন, আলোচনা করব। আপনার অনেক আপনি নিশ্চয়ই। যেহেতু অনেক কিছু জানেন, প্রকাশ করেন, এবং আপনার পরিবার বাংলাদেশি ছিল, আপনি এখন ভারতীয় হলেও আমি আপনার সাথে বিভিন্ন সময় প্রাইভেট আলাপে যেটা বুঝেছি যে আপনি বাংলাদেশকে অনেক অনুভব করেন। তো সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপনি। এই অনুভবের জায়গাটা কিন্তু এটা এভরি ডে, এটা ডেইলি। আর এটা শুধু যে খবরের জন্য তা না, এটার সঙ্গে দের আর আদার ইমোশনস ইনভলভ, যেটা হয়তো অনেকেই বাংলাদেশে বুঝবেন না, বাট অনেকে বোঝে। তো আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। একটু কেটে গেছিল, এখন বোধহয় শোনা যাবে। না, আমি বলতে চাইছি যে বাংলাদেশে অনেকেই আছে যারা এই জিনিসটা হয়তো অ্যাপ্রিশিয়েট করে আর কি। আমি বুঝতে পেরেছি, সেই জন্য প্রকাশ্যে করলাম। আপনাকে যেহেতু সবাই চেনে, সবাই এই কথাটা জানা উচিত আর কি, আমার মনে হলো। রাইট। তো ইয়েস, আই এনজয় এভরি মোমেন্ট দ্যাট আই স্পেন্ড অন বাংলাদেশ। সেটা খবরের ব্যাপার হোক বা পার্সোনাল অন্যান্য বন্ধুরা যারা আছে তাদের সঙ্গে ফোনে আড্ডা বা ভিডিও কলে আড্ডা, সেগুলো হোক। তো ইটস এ ভেরি ওয়ার্ম অ্যান্ড বিউটিফুল রিলেশনশিপ আমার মনে হয়।